আমার সুইট হার্ট, আমি ধরবো না তো কে ধরবে শুনি? ফারদিনের কথা শারমিন বেগম হতাশ কণ্ঠে বলে ওঠে। শুরু হয়ে গেল। এদের কাণ্ড দেখে আজমিরা বেগম ও প্রিয়ন্তী বেগম হালকা হাসে, কিন্তু এটা যেন মাহিরার সহ্য হলো না। মাহিরা ফারদিনের কাছে গিয়ে তার পেছনে এক লাথি মেরে বলে ওঠে, রাখ হারামজাদা, তোর ফ্ল্যাট করা আর যেখানে যাবি সেখানেই তোর শুরু হয়ে যায়, তাই না? চল ভেতরে চল। মাহিরার লাথিটা একটু জোরেই ছিল। ফারদিন তার পেছনটা ডলতে থাকে। ফারদিনের অবস্থা দেখে সবাই হেসে ওঠে। ফারদিন দাঁত চিবাতে চিবাতে বলে ওঠে, তোকে তো আমি দেখে নেব। মাহিরা মাছি তাড়ানোর মতো করে বলে ওঠে, ফোট এখান থেকে। মাহিরার কথায় ফারদিন তেতে উঠে দাঁত কিরমির করতে থাকে। দেখে তারা বিরক্ত হয়ে বলে ওঠে, থামবি তোরা? এখানে নাটক না করে আগে ভেতরে চল। আমার জুলিয়েটকে দেখার আর তর সইছে না। তারার কথায় আজমিরা বেগম সকলের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, চল চল, তোরা ঝগড়া পরে করিস বাবা। আজমিরা বেগমের কথায় ফারদিন মাহিরার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ইশারা করে, যার অর্থ তোকে পরে দেখে নিব। মাহিরাও মুখ ভেঙচি কাটে। ফারদিন বিরক্ত হয়। তারা এদের পাত্তা না দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বাড়ির দিকে এগোতে থাকে। তার পেছন পেছন বাকিরাও আসছে। মেন দরজার কাছে গিয়ে তারা পরপর কলিং বেল বাজাতে থাকে। পরপর অনেকগুলো কলিং বেল বেজে ওঠার পর শাহনাজ বেগম এসে দরজা খুলে দেয়। দরজা খুলে সামনে তাকাতে শাহনাজ বেগম অবাক চোখে তাকায়। সকলেই তার দিকে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। শাহনাজ বেগম অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। খুশিতে আত্মহারা হয়ে শারমিন বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেমন আছো আপা? শাহনাজ বেগমের কথা শুনে শারমিন বেগম বলে ওঠে, এই তো ভালো আছি, তুই কেমন আছিস শুনি? শাহনাজ বেগম মুচকি হেসে বলে ওঠে, আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা এসেছো। শাহনাজ বেগমের কথা শুনে প্রিয়ন্তী বেগম পাশ থেকে অভিযোগের সুরে বলে ওঠে, কি করব, তুই তো আর যাস না, তাই আমরাই চলে এলাম। প্রিয়ন্তী বেগমের কথা শুনে শাহনাজ বেগম প্রিয়ন্তী বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, ওরম করে বলিস না, আমার আসলেই সময় হয়ে ওঠে না। বুঝিসই তো কত কাজ থাকে আমার। রাগ করিস না প্লিজ, আমি সত্যি একটু ব্যস্ত ছিলাম। তোকে বাদ দেওয়া যায় নাকি শুনি? শাহনাজ বেগমের কথায় প্রিয়ন্তী বেগম মুচকি হাসে। শাহনাজ বেগমের আড়ালে তিনি শাহনাজ বেগমের দিকে তাকিয়ে মিথ্যা রাগ দেখিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমায় আর আমাদের বোঝাতে হবে না। প্রিয়ন্তী বেগমের কথায় শাহনাজ বেগম অনুতপ্ত সুরে বলে ওঠে। শাহনাজ বেগমের কথায় প্রিয়ন্তী বেগম শাহনাজ বেগমের দিকে তাকায় মিথ্যা রাগ নিয়ে। কিছু সময় তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়। প্রিয়ন্তী বেগম হেসে উঠতেই সকলে মুচকি হেসে ওঠে। শাহনাজ বেগম প্রিয়ন্তী বেগমকে জড়িয়ে ধরে। প্রিয়ন্তী বেগম ও শাহনাজ বেগমকে আগলে নেয়। পাশ থেকে আজমিরা বেগম অভিযোগের সুরে বলে ওঠে, ওহ, আমি এখন বাদ, তাই না? আজমিরা বেগমের কথায় শাহনাজ বেগম প্রিয়ন্তী বেগমকে ছেড়ে তাকায়। আজমিরা বেগমকে দেখে শাহনাজ বেগম খুশিতে জড়িয়ে ধরে বলে ওঠে, বলেই শক্ত করে জড়িয়ে ধরে আজমিরা বেগমের মুখে হাসি ফুটে। শারমিন বেগম প্রিয়ন্তী বেগমের মুখে তৃপ্তির হাসি। পাশ থেকে ছোটরা সবটাই দেখছিল। তাদের বন্ডিংটা বলতে গেলে বেশ ভালো। তারা আর তিথির পরিচয় হওয়ার পর থেকে তাদেরও পরিচয় আস্তে আস্তে পরিবারের লোকের মতো হয়ে ওঠে। সকলের মাঝখানে তারার মন আঁকুপাকু করছে তানিয়া বেগমকে দেখার জন্য। সে আর তর সইতে না পেরে মাঝখান দিয়ে বলে ওঠে, তোমাদের এই মান অভিমানের পালা শেষ হয়ে গেলে আমায় একটু বলবে, আমাদের জুলিয়েট আর ওই তোমার বজ্জাত মেয়েটা কোথায়? তারার কথায় সকলেই তারার দিকে তাকায়। শাহনাজ বেগম তারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, তা এখানে বুঝি জুলিয়েটকে দেখার জন্য আসা হয়েছে? শাহনাজ বেগমের কথায় পাশ থেকে শ্রাবন্তী মাঝখান দিয়ে বলে ওঠে, হ্যাঁ তো, জুলিয়েটকে দেখার জন্য তো আমরা 7 সমুদ্র 13 নদী পার করে তোমার বাড়ি এসে পৌঁছেছি খালামুনি। শ্রাবন্তীর কথা শুনে শাহনাজ বেগম হেসে বলে ওঠে, তাই নাকি? মাহি বলে ওঠে, হ্যাঁ, তো এবার বলো জুলিয়েট কোথায়? শাহনাজ বেগম আগের ন্যায় বলে ওঠে, তানিয়া ওয়াশরুমে গিয়েছে আর তিথি ঘুমোচ্ছে। শাহনাজের কথা যেন তারার সহ্য হলো না। তিথি ঘুমাচ্ছে মানে? সে জানে না আজ যে তারা সকলে আসবে? তাহলে তারা রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, তিথি ঘুমাচ্ছে মানে ও জানে না
আজ আমরা যে আসবো কালকে তো আমরা ওকে বলে দিলাম, তাহলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে মানে ওকে তো আজকে আমি মেরেই ফেলবো। ওর ঘুম আমি বের করছি। বলেই তারা হন করে সিঁড়ির দিকে ছুট লাগায়। তারাকে পেছন থেকে শাহনাজ বেগম ডাকলেও তারা না শুনে হন করে হাঁটা শুরু করে। তারা চলে যেতেই সবগুলো তারার পেছনে ছুট লাগায়। সবাই চলে যেতেই বড়রা একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওরা বুঝতে পারে না হঠাৎ রাগের হলোটা কি। তারা তিথির রুমের সামনে গিয়ে ঠাস করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। রুমে ঢুকতেই দেখতে পায় তিথি আরামসে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মাথায় রক্ত উঠে যায় তারার। রাগে হিসিয়ে বলে ওঠে, আমি আমার সকালের ঘুম বাদ দিয়ে এখানে এসেছি, আর মহারানীকে দেখো কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখাচ্ছি মজা তোমায় আমি। ঘুমানো তাই না? তোমার আরামের ঘুম আমি বের করছি। বলে তারা তেড়ে যায় তিথির কাছে। তিথির দিকে তাকিয়ে শয়তানি হাসি হেসে তিথির পেছনে দেয় এক লাথি। সাথে সাথে তিথি নিচে পড়ে গিয়ে এক চিৎকার দিয়ে ওঠে। আচমকা এমন আক্রমণে তিথির মনে হয় যেন তাকে 100 তলার ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তিথি মাটিতে বসে পেছনে হাত দিয়ে ডলতে ডলতে কেঁদে বলে ওঠে, ও মা গো, গেল রে গেল, আমার পেছনটা গেল। বলেই কাঁদতে থাকে। ততক্ষণে সকলে রুমে উপস্থিত হয়, শুধু বড়রা ছাড়া। রুমে সেই তিথিকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে সকলেই অবাক হয়। মাহিরা অবাক হয়ে বলে ওঠে, আরে কি হলো তিথি, তুই এভাবে নিচে পড়ে আছিস কেন? মাহিরার কথা এবার তিথি তাকায়। তিথি তাকিয়ে সবাইকে দেখতে পেয়ে তার ব্যথা ভুলে অবাক হয়ে তাকায়। পাশে তারাকে রাগে ফুঁসতে দেখে তিথির আর বোঝার বাকি নেই। সে আবার ব্যথায় কুকিয়ে ন্যাকা কান্না করতে করতে বলে ওঠে, এটা তোর কাজ, তুই পারলি আমাকে এভাবে লাথি দিয়ে ফেলে দিতে? আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে গো, ও মা গো। বলেই তিথি কান্না জুড়ে দেয়। বাকিরা সবাই ভ্যাবলার মতো তাকিয়ে আছে। তারা তিথির দিকে তেড়ে এসে তিথির টপের কলার ধরে তেতে বলে ওঠে, রাখ তোর কোমর, তুই জানিস না আজ আমরা আসবো? আমরা সবাই নিজেদের ঘুম বাদ দিয়ে এখানে এসেছি, আর তুই এখানে মহারানী ভিক্টোরিয়ার মতো পড়ে পড়ে ঘুমাবে তাই না? তারার এমন তেড়ে আসায় তিথি কান্না থামিয়ে ভয়ে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, আমি কি জানি না কি যে তোরা এত সকাল সকাল আসবি? তিথির কথায় তারা তিথিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কটমট করতে করতে বলে ওঠে, কেন জানবি না বল, কেন জানবি না? তুই যখন জানবি আজ আমরা আসবো, তাহলে তোর উচিত ছিল আমাদের আগে তোর উঠে বসে থাকার। আমরা সবাই ঘুম বাদ দিয়ে এখানে এসেছি, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ তাই না? বলেই তিথির কলার ধরে ঝাঁকাতে থাকে। তিথি বেচারি পড়েছে মহা বিপদে। তার অবস্থা এমন হয়েছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তনি এইসব দেখে তড়িঘড়ি করে এসে তিথির থেকে তারাকে ছাড়াতে বলে ওঠে, আরে খেপি থাম থাম, যা শুরু করেছিস এরপর দেখা যাবে এর ঘাড় ঘর আলাদা করে ফেলবে। ছাড় ওকে। বলেই তারাকে টেনে টুনে সরিয়ে নেয়। তারা রাগে ফুঁসছে তিথির দিকে তাকিয়ে। তিথি তো এতক্ষণ পর ছাড়া পেয়ে মনে হচ্ছে এই বুঝছে সে মরতে মরতে বেঁচে গেছে। তারা রাগে ফুঁসতে বলে ওঠে, এখানে না বসে থেকে যা, ফ্রেশ হয়ে গিয়ে আগে জুলিয়েটকে দেখা আমাদের। তারার কথায় তিথি কেঁপে ওঠে। তড়িঘড়ি করে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। এখনই এইখান থেকে না গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তিথি ছুট লাগায় ওয়াশরুমের দিকে। তিথি চলে যেতেই তারা রাগে গিজগিজ করতে করতে বিছানায় বসে। তারাকে রাখতে দেখে শ্রাবন্তী তার পাশে গিয়ে আমতা আমতা করে বলে ওঠে, শান্ত হ। শ্রাবন্তীর কথায় তীক্ষ্ণ চোখে তাকায়। সাথে সাথে শ্রাবন্তী শুকনো ঢোক গিলে উঠে দাঁড়িয়ে পড়ে। কিছু সময় পর তিথি ওয়াশরুম থেকে বের হয়ে সকলের দিকে তাকায়। তারার দিকে তাকিয়ে বলে ওঠে, আয় জুলিয়েটের ঘরে যাই। তিথির কথায় তারা 1 মিনিটও দেরি করে না, সোজা উঠে দাঁড়িয়ে পড়ে। তিথি তা দেখে হাঁটা শুরু করে। তিথির পেছন পেছন তারা সহ সকলেই যাচ্ছে। তানিয়া বেগমের রুমের কাছে আসতেই তিথি একবার ঘুরে তারাদের দিকে তাকায়। তারপর দরজার দিকে তাকিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে সকলে। তারার চোখ যায় উল্টো পিঠে চেয়ারে বসে থাকা মহিলাটির উপর। কিছু একটা করছে, কিন্তু বোঝা যাচ্ছে না। মিস তানিয়া বেগম নিজের ঘরে বসে বসে চেয়ারের সাথে হেলান দিয়ে বই পড়তে ব্যস্ত। দরজা খোলার আওয়াজ শুনে তিনি পেছন ফিরে তাকায়। তিনি তাকাতেই অনেকগুলো পরিচিত মুখ দেখে তার মুখে হাসি ফোটে। তিনি বই বন্ধ করে বসা থেকে উঠে দাঁড়ায়। সকলেই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে তিথি বাদে।
তারা তো তানিয়া বেগমকে দেখে পুরো হাঁ। তানিয়া বেগম পরনে ঘিয়া রঙের একটি জামদানি শাড়ি, চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা, চোখে মোটা ফ্রেমের কাচের চশমা, অসম্ভব সুন্দর লাগছে তাকে। ভিডিও কলে তাকে যতটা না সুন্দর লাগতো, বাস্তবে তাকে আরও বেশি সুন্দর লাগে। তানিয়া বেগম সকলের নীরবতা ভেঙে তিনি খুশি মনে বলে ওঠে, আরে তারা, তোমরা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, কখন এলে তোমরা? বলেই তানিয়া বেগম এগিয়ে আসে। তানিয়া বেগমের কথা শুনে সকলের ধ্যান ভাঙে। তারা খুশিতে তানিয়া বেগমকে হুট করে জড়িয়ে ধরে গদগদ হয়ে বলে ওঠে, ওয়াও জুলিয়েট, তুমি এত সুন্দর কেন? আমি তো তোমাকে দেখে ফিদা হয়ে গেলাম। তারার কথা শুনে তানিয়া বেগম হেসে ওঠে। টনি, মাহিরা, শ্রাবন্তী। ফারদিন এসে তানিয়া বেগমকে ঘিরে ধরে। তানিয়া বেগম তারাকে ছেড়ে তারার গালে হাত দিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, আমাদের বুঝি তোমার চোখে পড়ে না? তারা তানিয়া বেগমের কথায় হেসে ওঠে। পাশ থেকে তনি মুখ ফুলিয়ে বলে ওঠে, ও মা, চোখে পড়বে না কেন? আমার তো তোমাদের সকলকেই চোখে পড়েছে বলেই তানিয়া বেগম হাসে। তানিয়া বেগম কে এক এক করে শ্রাবন্তী, মাহিরা, ফারদিন এসে জড়িয়ে ধরে। তনির কথায় তাকায় তানিয়া বেগম। তনিকে দেখে তানিয়া বেগম জড়িয়ে ধরে বলে ওঠে। তারপর সকলে গিয়ে বিছানার উপরে বসে পড়ে। তানিয়া বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তারপর বলো, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনা কেমন চলছে তোমাদের? তানিয়া বেগমের কথায় সকলের মুখ ভোঁতা হয়ে যায়। এতে তানিয়া বেগমের কপালে 3 ভাঁজ ফেলে। তার মাঝখান থেকে ভোঁতা মুখ করে অতি বিরক্তের সাথে বলে ওঠে, আর বলো না, এই পড়াশোনা করতে করতে জীবন শেষ আমাদের। এই পড়াশোনা মানুষ করে নাকি? কিছু হতে না হতেই কয়দিন পর পর এই পরীক্ষা সেই পরীক্ষা। বলেই তারা থামে। তারার কথা শুনে তানিয়া বেগম শুধু হাসে। তারা মুহূর্তে হেসে তানিয়া বেগমকে জিজ্ঞেস করে ওঠে, আমাদেরটা ছাড়ো, তুমি কেমন আছো সেটা বলো জুলিয়েট। তারার কথায় তানিয়া বেগম মিহি হেসে চশমার কোণটা হালকা ঠেলে বলে ওঠে, এই তো যেমন দেখছো বেশ ভালোই আছি। পাশ থেকে তিথি অন্য কথা ঢুকিয়ে বলে ওঠে, তোদের জন্য জুলিয়েট অনেক অনেক গিফট এনেছে, তাই না বলে জুলিয়েট? তিথির কথায় সকলেই খুশিতে গদগদ হয়ে পড়ে। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি? কোথায় গিফট? আমার গিফটটা কোথায়? তারার কথায় তানিয়া বেগম হাসে। তার বেশ ভালো লাগে তারাকে। বড্ড বাচ্চাপনা মেয়েটার মাঝে, খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে সে। বড্ড সহজ সরল মেয়েটা, দেখেই বোঝা যায়। তানিয়া বেগম হালকা হেসে তিথিকে বলে ওঠে, যা তো মা, ওইখান থেকে 2টা লাগেজ আছে, নিয়ে আয়। তানিয়া বেগমের কথা তিথি মাথা নাড়িয়ে উঠে যায়। সাথে ফারদিনও যায়, কারণ তিথি একা আনতে পারবে না বলে। তিথি আর ফারদিন লাগেজগুলো এনে বিছানার উপর রাখে। সকলেই খুশিতে অধীর আগ্রহ হয়ে বসে আছে গিফট নেওয়ার জন্য। তানিয়া বেগম লাগেজের চেন খুলে যার যার গিফট তার হাতে দেয়। সকলেই খুশিতে গদগদ হয়ে র্যাপিং পেপার খুলতে শুরু করে। তারা তো টেনে টুনে দাঁত দিয়ে ছিঁড়ে যেভাবে পারছে সে খুলতে শুরু করে। একটা বড় বক্সের মধ্যে 3টা বক্স রয়েছে র্যাপিং করা। তারা দেরি করে না, সেগুলো খুলতে শুরু করে। সকলে সেম বক্স পায়, তবে কেউ জানে না তাতে কী আছে। সবার মাঝে তিথির গিফট বক্সটাও পায়, সেও তার গিফট খুলতে ব্যস্ত। তানিয়া বেগম সকলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। সবার আগে মাহিরা তার বক্সটা খুলে প্রথম বক্সটায় খুব সুন্দর একটা শাড়ি পায়। অসম্ভব সুন্দর গাঢ় ম্যাজেন্টা কালারের খুব অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার পাড়ে খুব সুন্দর করে সাদা পাথরের লেজের কাজ করা আছে। কাপড়টা বেশ সফট। মাহিরা তো খুশিতে প্রায় গদগদ। পরের বক্সটা খুলতেই দেখতে পায় শাড়ির সাথে ম্যাচ করে সিম্পল কিছু ডায়মন্ডের জুয়েলারি। অসম্ভব সুন্দর হাতের চুড়ি, পায়ের নূপুর, আংটি, হাতের আংটি, কানের দুল, নেকলেস, টিকলি সব রয়েছে তাতে। পরের বক্সটা খুলতেই চোখে পড়ে বেশ কিছু মেকআপ প্রোডাক্ট। মাহিরা তো পুরোপুরি খুশিতে গদগদ। এক এক করে সকলেই তাদের বক্স খুলে। সকলেরই সেম, তবে শাড়ির ডিজাইন কালার ভিন্ন, তার সাথে ম্যাচিং করা জুয়েলারি, মেকআপ প্রোডাক্ট। ফারদিন ছেলে বলে তাকে শুধু অন্য কিছু দেওয়া হয়েছে। তার মধ্যে তাকে খুব সুন্দর পাঞ্জাবি সেট, একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, একটা দামি ল্যাপটপ গিফট করা হয়েছে।
সকলের গিফট খোলা শেষ হলেও তারা এখনও খুলতেই পারেনি, তাই তিথি ওকে সাহায্য করতে থাকে। শুরুর বক্সটা খুলতেই তার মধ্যে ডায়মন্ডের জুয়েলারি পাওয়া যায় সকলের মতো, তবে ডিজাইন একদম আলাদা। সকলের চাইতে ডিজাইনগুলো বেশ সিম্পল, অসম্ভব সুন্দর জুয়েলারিগুলো। তারা খুশিতে গদগদ হয়ে তাকায় তানিয়া বেগমের দিকে। তার পাশে আর একটা বক্স খুলতেই সকলের মতো তাকেও শাড়ি দেওয়া হয়। শাড়িটা হলো জিম্মিচু সিল্ক শাড়ি, সাদা পুরোটা, সাদা রঙের সাইডে শাড়ির পাড়গুলোতে সাদা পাথরের কাজ করা, তার সাথে একদম চিকন করে শাড়ির সাইডে কালো খয়েরি একটা চিকন লেস ও ম্যাচিং কালো খয়েরি রঙের ব্লাউজ, তার সাথে মাঝে সাদা পাথরের কাজ করা। তারা তো পুরো দেখে এত সুন্দর শাড়ির অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। তানিয়া বেগম তারার রিয়াকশন দেখে হালকা হাসছে। তারা অবাক চোখে আর একটা বক্স খুলে সেখানে আরও অবাক হয়। গুনে গুনে 10টা উপন্যাসের বই। তারা অবাক চোখে তাকায় তানিয়া বেগমের দিকে। তানিয়া বেগম তারার মনের কথা বুঝতে পেরে হেসে বলে ওঠে, অবাক হচ্ছ? আমি জানি তোমার উপন্যাস পছন্দ, আমাকে তিথি বলেছিল, আর আমি শুনেছি তুমি উপন্যাসও লেখো, তাই ভাবলাম এর থেকে ভালো উপহার হয়তো আর হবে না। তানিয়া বেগমের কথা শুনে তারা সঙ্গে সঙ্গে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ তোমায় জুলিয়েট, এই উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার দেয়া বেস্ট গিফট এটা আমার। বলেই তারা তানিয়া বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে। সাথে সকলেই একসাথে এসে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমরাও খুব খুব খুশি এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য, আমাদের ভাবনার বাইরে ছিল এটা, ধন্যবাদ জুলিয়েট। তানিয়া বেগম মৃদু হেসে ওঠে। তিথি তানিয়া বেগমকে ছেড়ে সকলের উদ্দেশ্যে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আজ জুলিয়েটের দেওয়া শাড়ি পরে ছবি তুললে কেমন হয়? আমাদের তো কোনো ভালো ছবিও নেই, এই ফাঁকে আজ আমাদের ভালো ভালো ছবি তোলা হয়ে যাবে, আর আমরা সেই ক্যাপচারগুলো সুন্দর করে বাঁধিয়ে আমাদের ঘরের ড্রয়িং রুমে বাঁধিয়ে রাখবো। কি বলিস? এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। কখনো যদি আমরা কোনো কারণে কাজের সূত্রে বা আমাদের মাঝে কোনো দূরত্ব নিয়ে আসে, যেমন ধরো আমাদের বিয়ের পর আমরা কে কোথায় থাকবো তা তো আমরা জানি না, নিয়তি হয়তো আমাদের আলাদা করেও দিতে পারে, সেই জন্যই আমরা আজ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে রাখি আমাদের সারা জীবনের স্মৃতি হিসেবে। কি বলিস তোরা? তিথির কথা শেষ হতেই সকলেই তানিয়া বেগমকে ছেড়ে তিথির দিকে তাকায়। তারা খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ব্যাপারটা মন্দ না, তুই ঠিকই বলেছিস। ফারদিন বলে ওঠে, হ্যাঁ, আইডিয়াটা কিন্তু দারুণ। আমরা আমাদের এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দিতেই পারি। মাহিরা বলে ওঠে, আর নিজেদের চোখের সামনে বাঁধিয়ে রাখতে পারি। শ্রাবন্তী বলে ওঠে, যাতে ছবিগুলো দেখলেই প্রতি মুহূর্ত আমাদের স্মৃতিগুলো আমাদের চোখে ভেসে ওঠে। টনি বলে ওঠে, আর হ্যাঁ, কখনো যাতে আমাদের মনে না হয় আমরা আলাদা, একে অপরের থেকে অনেকটা দূরের ছবিগুলো দেখলেই আমাদের মনে হবে আমরা একে অপরের সবচেয়ে কাছে আছি। বলে সকলেই মনমুগ্ধ করা হাসি হাসে। তানিয়া বেগম মুগ্ধ হয়ে তাদের দেখতে ব্যস্ত। তার বেশ পছন্দ হয়েছে এদের জড়িটাকে, তাকে বেশ মুগ্ধ করেছে। কিন্তু এর মধ্যে তারার মুখটা মলিন হয়ে যায়। তারা মলিন মুখে বলে ওঠে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তারার কথায় তানিয়া বেগম হালকা শব্দ করে হেসে বলে ওঠে, তাতে কি হয়েছে, আমি আছি তো, আমি তোমাদের শাড়ি পরিয়ে দিব। তানিয়া বেগমের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি জুলিয়েট? তানিয়া বেগম মৃদু হেসে বলে ওঠে, হ্যাঁ সত্যি। সাথে সাথে ফির তারা তানিয়া বেগমকে জড়িয়ে ধরে টুপ করে গালে চুমু খায়। তানিয়া বেগম হেসে ওঠে, সাথে সবাই একসাথে হেসে ওঠে। বেলা 11টা, সবেমাত্র ঘুম থেকে উঠেছে তুর্য। আজ সে ফজরের নামাজটা মিস করে ফেলেছে। তুর্য শোয়া থেকে উঠে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে 11টা বাজে। তুর্য দুহাত দ্বারা নিজের পুরো মুখটা একবার ওপর নিচ ডলে উঠে দাঁড়িয়ে পড়ে। সোজা চলে যায় ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে। তাজ ফ্রেশ হয়ে নিচে নামে। এখনও বাড়ির কেউ ওঠেনি হয়তো। তাজ নিচে এসে বাড়ির কর্ত্রীদের না দেখে বেশ অবাক হয়। এটা সে মনে হচ্ছে প্রথম দেখছে। ছোট থেকে সব সময় দেখে এসেছে শুক্রবার হলে সকাল 7টা থেকে বাড়ির কর্ত্রীরা রান্নাঘরেই পড়ে থাকে সারাদিন। তাহলে আজ কোথায় গেল? তাজ ভ্রু কুচকায়। আশেপাশে তাকিয়ে বাড়ির একজন সার্ভেন্টকে দেখে ডেকে বলে ওঠে, এই শোনো,
তাজের কথায় সার্ভেন্টটি তাজের কাছে এসে মাথা নিচু করে নরম কণ্ঠে বলে ওঠে, জি সেজো সাহেব কন। তাজ সার্ভেন্টের উদ্দেশ্যে বলে ওঠে, বড় মা, মা আর মেজমা কোথায়? তাদের দেখছি না যে। তাজের কথা শুনে সার্ভেন্ট আগের ন্যায় বলে ওঠে, ওনারা তো তিথি ম্যাডাম গো বাড়ি গেছেন খুব সকালে, সাথে তারা ম্যাডামও গেছেন। বড় মালকিন, মেজো মালকিন আর সেজো মালকিন সবার জন্যে রান্না বান্না কইরা নিয়ে গেছেন, সব টেবিলেই রাখা আছে। আমারে কইয়া গেছেন তাদের নাকি আসতে অনেক দেরি হইব, রাত হইতে পারে নাকি। তাদের সাথে নাকি তারা ম্যাডামের বন্ধুরাও আছে। একটানে কথাগুলো বলে থামে সার্ভেন্ট। তাজ অবাকের ওপর অবাক হয়। তাদের এত তাড়া যে কাউকে কিছু না বলেই চলে গেছে, কাউকে সাথে না নিয়ে। কাল তো তাকে বলা হয়েছে যে তাকে নিয়ে তিথিদের বাড়ি নিয়ে যেতে হবে, তাহলে সকাল হতে কি এমন হয়ে গেল যে তাকে না নিয়ে চলে গেল? তাজ সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা তুমি এখন যাও। তাজের কথায় সার্ভেন্টটি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। তাজের ভাবনার মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে তুর্য। একেবারে ফ্রেশ হয়ে নিচে নামতেই তাজকে কিছু একটা ভাবতে দেখে অবাক হয়ে তার দিকে এগোতে থাকে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। তুর্য অবাক হয়ে তাজের কাছে গিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আর সেজো মারা সকলে কোথায় শুনি? কাউকে দেখছি না যে। তুর্যের কথায় তাজ তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, কোথায় আবার? তারা নাকি সকল সকল তিথিদের বাড়ি গেছে, আসতে নাকি রাত হতে পারে বলে গেছে। তাজের কথায় তুর্য কপাল কুঁচকে বলে ওঠে, হঠাৎ তিথিদের বাড়িতে কেন? তাজ আগের ন্যায় বলে ওঠে, তিথি নাকি খালামুনি এসছে, তাকে দেখার জন্য গিয়েছে। আর তারা শুধু একাই যায়নি, সাথে তারাও গিয়েছে। তাজের কথায় তুর্য অবাক হয়ে বলে ওঠে, কি? তারা গিয়েছে মানে? তুর্যের কথায় তাজ অভিযোগের কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, কালকে আমাকে বলেছিল যাবার কথা। তারপর তার কথা শুনে বড় বড় বলে ওঠে তার সাথে নাকি যাবে। আমাকে বলছিল নিয়ে যেতে, কিন্তু এখন উঠে দেখি কেউ নেই। সার্ভেন্টের কাছে জিজ্ঞেস করতেই বলে ওনারা নাকি সকাল সকাল চলে গেছে তিথিদের বাড়িতে, আর আসতেই নাকি রাত হবে। একটানে কথাগুলো বলে থামে তাজ। অন্যদিকে তুর্যের রাগে মাথা ফেটে যাচ্ছে। কোথায় তার আজ প্ল্যান ছিল তারাকে নিয়ে আজ বের হবে, তারার কথা মতো বাইকে করে তারা ঘুরবে আজ, আর সেখানে কিনা এই মেয়ে তাকে না বলে চলে গেছে। তুর্যের রাগে মাথায় আগুন ধরে যাবার জোগাড়। তুর্য কোনো কথা না বলে হন হন করে ওপরে চলে যায়। পেছন থেকে তাজ অবাক হয়ে ডেকে বলে ওঠে, আরে আরে ভাইয়া, কোথায় যাচ্ছ? তোমার আবার কি হলো ভাই? কার কথা কে শোনে? তুর্য হন হন করে চলে যায় নিজের রুমে। অন্যদিকে তাজ বোকার মতো দাঁড়িয়ে আছে। কি হলো সে কিছুই বুঝতে পারে না। তুর্যের হঠাৎ হলোটা কি? তানিয়া বেগম সকলকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছেন। সকলকে সাজানো শেষে এবার শুধু তারাকে গহনা পরানোগুলো বাকি আছে। ফারদিন পাশের রুমে বসে আছে, তার রেডি হওয়া শেষ। তার আর রেডি হবার কি, শুধু পাঞ্জাবিটাই পরেছে সে, আর চুলটা তো আগে থেকে সেট করা ছিল। ব্যাস, সে আর কিছুই করেনি। কিন্তু মেয়েদের তো আর ওইটুকুতে হয় না, তাদের বেশ সময় লাগে। ফারদিন বেচারা তো দীর্ঘ 2 ঘন্টা ধরে বসে আছে ওদের অপেক্ষায়, কিন্তু কারো এখনো সাজা হয়নি। এ নিয়ে সে বেশ বিরক্ত। তানিয়া বেগম এক এক করে তারাকে সব জুয়েলারিগুলো পরিয়ে দেয়। এবার শুধু পালা তারার পায়ের আর কানের জুয়েলারিগুলো পরানোর। তারার কানে আর পায়ে তুর্যের দেওয়া জুয়েলারিগুলো পরানো। তানিয়া বেগম সেগুলো খুলতে গেলে তারা কি ভেবে বাধা দিয়ে বলে ওঠে, এটা খুলো না জুলিয়েট, পায়ের আর কানেরগুলো খোলার প্রয়োজন নেই, এগুলো বরং থাকুক, সমস্যা নেই। শাড়ির সাথে তো এটা মানিয়েছে তাই না? তাই আর খুলতে হবে না। তারার কথায় তানিয়া বেগমও আর কিছু বলে না। তিনি মুচকি হেসে তারার চুলগুলো ঠিক করে দিতে থাকে। সকলের সাজ কমপ্লিট হলে তানিয়া বেগম সকলের দিকে তাকায়। সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। তানিয়া বেগম মুগ্ধ হয়ে সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, সবগুলোকে আজ পরি লাগছে। তানিয়া বেগমের কথায় সকলেই লাজুক হাসে। তৎক্ষণাৎ দরজার ওপাশ থেকে ফারদিন বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এই হলো তোদের, আর কতক্ষণ লাগবে শুনি? ফারদিনের কথা শুনে তিথি হেসে বলে ওঠে, সারাদিন লাগাবো, তোর কোনো সমস্যা? তিথির কথা শুনে ফারদিন ওপাশ থেকে বলে ওঠে,
কি এমন ঘোড়ার ডিম সাজগোজ করছিস শুনি? এত সেজে লাভ কি? সে তো শাকচুনের মতোই লাগবে তোদের। ফারদিনের কথায় সকলের গায়ে যেন ফোসকা পড়ে। তারা রেগে মেগে দরজা খুলে বলে ওঠে, কি বললি তুই হনুমান? তারার কথায় ফারদিন তাকাতেই অবাক চোখে তাকিয়ে থাকে। তারাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। ফারদিন তারার পেছনে তাকাতেই সবাইকে চোখে পড়ে। সকলকে বেশ সুন্দর লাগছে। ফারদিন সকলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে ওঠে, বাহ, তোদের তো আজ বেশ ভালো লাগছে। যেটা ভেবেছিলাম সেটা একদমই নয়, মাশাআল্লাহ। ফারদিনের কথায় মুহূর্তেই সকলের রাগ কমে যায়। সকলেই বেশ ভাব নিয়ে দাঁড়ায়। তনি ভাব নিয়ে বলে ওঠে, যদি সুন্দরীদের সুন্দরী লাগবে না তো কি লাগবে শুনি? তনির কথায় আজ আর ফারদিন উল্টো উত্তর দেয় না, কারণ আজ সত্যি সকলকেই সুন্দর লাগছে। ফারদিন শুধু হালকা হাসে। তিথি সকলের উদ্দেশ্যে বলে ওঠে, এত সুন্দর করে আমরা সেজেছি, আয় আগে মা আর মনিতে দেখে আসি। তিথির কথায় সকলেই সাহায্য নিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চল চল। বলেই সকলেই ছুট লাগায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। পেছন পেছন তানিয়া বেগম ও ফারদিনও হাঁটা দেয়। শাহনাজ বেগম, প্রিয়ন্তী বেগম, শারমিন বেগম, আজমিরা বেগম এতদিন পর দেখা হয়ে নিজেদের সব সুখ দুঃখের আলাপ করতে ব্যস্ত। চারজন মিলে বেশ খোশ গল্পে মেতে উঠেছেন। তখনই তাদের কানে আসে বেশ কয়েকজোড়া হাসির আওয়াজ। সকলেই পেছন ফিরে তাকায়। সিঁড়ি দিয়ে নেমে আসা শাড়ি পরা কিছু পরীর দিকে। চারজন পুরো অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। প্রিয়ন্তী বেগম তো মেয়ের ওপর থেকে চোখ সরাতেই পারছে না। চোখ যেন তার মেয়েতেই আটকে পড়েছে। তারা শাড়ি পরে হাঁটতে বেশ হিমশিম লাগছে। নেহাত তানিয়া বেগম খুব সুন্দর করে শাড়িটা পিন করে দিয়েছিল, না হলে নির্ঘাত আজ তারা শাড়িতে পা বেঁধে উল্টো নাক মুখ ফাটিয়ে ফেলত। শারমিন বেগম, আজমিরা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে তারাতে। শারমিন বেগমের চোখ যেন সরছেই না তারার থেকে। আজ তার মনে হচ্ছে তার ছেলে এমনি এমনি এই পিচ্ছির প্রেমে এত বাজেভাবে পড়েনি। আজ কেন জানি নিজের ছেলের পছন্দের ওপর বড্ড প্রশংসিত হচ্ছেন তিনি। সবাই নিচে নেমে এসে নামে, তাদের সামনে নামে। চারজন সবার দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তী বেগম মেয়ের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত রেখে মুগ্ধ হয়ে বলে ওঠে, বাহ, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে বেশ সুন্দর লাগছে। প্রিয়ন্তী বেগমের প্রশংসায় তারার যেন খুশিতে আত্মহারা। আজমিরা বেগম এগিয়ে এসে খুশিতে আর না পেরে তার ব্যাগ থেকে 1000 টাকার একটা বান্ডিল বের করে। খুশিতে সকলের হাতে 5000 টাকা দিয়ে বলে ওঠে, আজ আমার মেয়েদেরকে অসম্ভব সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগে তোদের উপর। টাকা পেয়ে সকলের আনন্দ দেখে কে, কারোর হাসি যেন থামছেই না। শাহনাজ বেগম এসে মেয়েকে জড়িয়ে ধরে, প্রশংসায় মেতে ওঠে, সাথে বাকিদেরও। শারমিন বেগম তারার কাছে গিয়ে গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলে ওঠে, অনেক বড় হয়ে গেছিস, কবে এত বড় হয়ে গেলি বলতো? আমরা তো বুঝতেই পারলাম না আমাদের সেই ছোট্ট তারা আজ এত বড় হয়ে গেছে। বলেই তিনি তারার কপালে চুমু খায়। শারমিন বেগম সেখানেই থামে না। তিনি নিজের হাত থেকে স্বর্ণের বালাগুলো খুলে তারার হাতে পরিয়ে দেয়। তারা অবাক হয়ে তাকিয়ে আছে। তারা কিছু বলতে নিলে তার আগেই শারমিন বেগম বলে ওঠে, কোনো কথা নয়, এটা আমি তোকে খুশি হয়ে দিলাম। এটা খুব যত্ন করে রেখে দিস, এটা আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট উপহার। শারমিন বেগমের কথায় তারা খুশি হয়ে শারমিন বেগমকে জড়িয়ে ধরে। পাশ থেকে আজমিরা বেগম উৎফুল্ল হয়ে বলে ওঠে, কিন্তু কথা হচ্ছে আমার মেয়েগুলোকে এত সুন্দর করে সাজালোটা কি? আজমিরা বেগমের কথায় শ্রাবন্তী পেছন ফিরে ইশারা করে বলে ওঠে, কে আবার? এই যে আমাদের জুলিয়েট। সকলেই তাকায় সেদিকে। শারমিন বেগম তারাকে ছেড়ে পেছন ফিরে তাকায়। এতক্ষণ কারো চোখ পড়েনি তানিয়া বেগমের দিকে। এতগুলো চোখ একসাথে তার উপর পড়ায় তিনি একটু অস্বস্তি বোধ করে। সকলের দিকে জোরপূর্বক হাসে। তানিয়া বেগমকে দেখে প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম তার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, এই বুঝি তোদের জুলিয়েট? বড্ড মিষ্টি দেখতে তো। প্রিয়ন্তী বেগমের জড়িয়ে ধরায় তানিয়া বেগমের এতক্ষণের অস্বস্তিটা কেটে যায়। তিনি হালকা হাসে। প্রিয়ন্তী বেগম তানিয়া বেগমকে ছেড়ে বলে ওঠে, তোমার কথা আমার তারার কাছে অনেক শুনেছি।
ওর কাছে যখন শুনলাম তুমি এসেছো, তাই তোমাকে দেখার জন্য আমরা সবাই এসে পড়েছি। প্রিয়ন্তী বেগমের কথায় তানিয়া বেগম হালকা হাসে। শারমিন বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কেন জানি তানিয়া বেগমকে চেনা চেনা লাগছে। তিনি কোথায় জানি তাকে দেখেছে বহু আগে, তবে তার কিছুতেই মনে পড়ছে না। তিনি অনেক চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না। প্রিয়ন্তী বেগম আজমিরা বেগমকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, এটা আমার যা আজমিরা খান, আর ওই যে উনি হচ্ছে আমার বড় যা শারমিন খান। শারমিন বেগমের দিকে ইশারা করতে শারমিন বেগম তার ভাবনা থেকে বেরিয়ে এসে তানিয়া বেগমের দিকে তাকিয়ে প্রাণখোলা হাসি হাসে, যেটা তানিয়া বেগমের বেশ ভালো লাগে। সকলেই তানিয়া বেগমের সাথে পরিচিত হতে শুরু করে। পরিচয় হচ্ছে বললে ভুল হবে, এরা তো পুরো গল্প জুড়ে দিয়েছে। তারারা তো একজন আর একজনের দিকে অবাক চোখে তাকাচ্ছে। তারা হাঁ করে তাকিয়ে আছে। এবার তার বেশ বিরক্ত লাগে। সে মাঝখান দিয়ে ঢুকে বলে ওঠে, ঝুল, ব্যাস অনেক হয়েছে তোমাদের এই ঠাকুমার ঝুলির গল্প। এখানে আমরা শাড়ি পরে দাঁড়িয়েছি, ছবি তুলবো তোমার জন্য, আর তোমরা নিজেদের ঝুলি খুলে বসে পড়েছ। বলেই তারা তানিয়া বেগমের হাত ধরে বলে ওঠে, অনেক হয়েছে গল্প, এখন চলো আমাদের ছবি তুলে দেবে। এদের সাথে তুমি পরেও গল্প করতে পারবে, চলো। দুপুর 2টা। তুর্য সেই যে রেগে তখন এসে নিজের ঘরে ঢুকে বসে আছে, আর বের হয়নি। রাগে বেশ কিছু সময় উৎপাতও সে করেছে। তারপর যে সে ল্যাপটপ নিয়ে বসেছে, এখনও সে লাগাতার কাজ করেই যাচ্ছে। তুর্য এবার ঘড়ির দিকে তাকায়, 2টা বাজে। এখন আর তার ভালো লাগছে না, ঘাড়টা সব ব্যথা করছে। তুর্য ল্যাপটপটা বন্ধ করে সোজা হয়ে বসে ঘাড় ডলতে থাকে। কাল থেকে একবারও তারাকে সে এখনো অবধি একটি পলকও দেখতে পারেনি। সে নিয়ে তার মাথায় এই মুহূর্তে বেশ গরম। দুপুর 2টা বাজতে চলল। না, এবার আর বসে থাকা যায় না, অনেক হয়েছে। এবার সে নিজে যাবে তিথিদের বাড়ি। যেই ভাবা সেই কাজ। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সে। কাবার্ডের কাছে গিয়ে বাহিরে পরে যাবার কাপড় বের করে। কালো খয়েরি রঙের শার্ট আর কালো প্যান্ট বের করে। আজ আর সেই সব ব্লেজার সে পরবে না, এমনিই যাবে। কাভার্ড বন্ধ করে চলে যায় ওয়াশরুমে। একেবারে শাওয়ার নিয়ে বের হবে সে। একদম ঘড়ি ধরা 20 মিনিটের মধ্যে সে গোসল করে বের হয়। পরনে একটা সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই তার। আর একটা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বিছানার কাছে আসে। হাতের টাওয়ালটা ছুঁড়ে মারে বিছানার ওপর। বিছানার ওপর থেকে প্যান্ট নিয়ে পরতে শুরু করে। প্যান্ট পরা শেষ হলে প্যান্টের চেন আটকে এক এক করে শার্টটাও পরে নেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ভেজা চুলগুলো কপালে পড়ে আছে। এখন এগুলো শুকাবার তার সময় নেই, তাই কোনো রকম চুলটাকে ব্রাশ করে হাতে কালো রঙের একটা ঘড়ি পরতে পরতে বাহিরের দিকে যেতে শুরু করে। রুম থেকে বের হতেই দেখা মেলে তাজের। তাজ তার ঘরের দিকেই যাচ্ছিল। তুর্যকে রেডি হয়ে কোথাও যেতে দেখে তাজ পেছন থেকে বলে ওঠে, কোথাও যাচ্ছ? তাজের কথায় তুর্য তার রুমের দরজা আটকাতে আটকাতে বলে ওঠে। তাজ আর কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। তুর্য দরজায় লক করে চলে যেতে নিলেই কিছু একটা ভেবে পেছন ফিরে তাকিয়ে বলে ওঠে, তিথির অ্যাড্রেসটা আমায় একটু সেন্ড করে দিস তো হোয়াটসঅ্যাপে। বলেই সে তাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে চলে যায়। তাজ তখনকার মতোই বোকার মতো চেয়ে বলে ওঠে, ভাইয়া কি এখন আবার তিথিদের বাসায় যাবে নাকি? বলেই তাজ ভাবনায় তলিয়ে পড়ে। অন্যদিকে তুর্য নিজের গাড়ি বের করে রওনা হয় তিথিদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে তুর্য বলে ওঠে, কি থেকে কি বানিয়ে দিলি তুই আমায়? মাত্র 7 বছরের একটা ছেলেকে তোর জালে এমন ভাবে আটকেছিলি, আজ সে 27 বছরের এক যুবক হয়েও তোর সেই জাল কেটে বের হতে পারলো না। না আদৌ কোনোদিন সে বের হতে পারবে, আর না সে চায় সেই জাল থেকে বের হতে। সারা জীবন সে সেই জালে আটকে থাকবে। একজন 27 বছরের যুবকের মনে এনেছে 18 বছর কিশোরীর প্রণয়, যার প্রতি সে খুব বাজেভাবে আসক্ত। যেই আসক্তি তাকে চরম শান্তি দেয়, এই বিষাক্ত মনখানা শীতলতায় ভরিয়ে দেয়। তুই আমার মোহ বা ভালোবাসা নোস বাবুই, তুই হলি এই মেহরাজ খান তুর্যর আসক্তি। নেশা তুই মেহরাজ খান তুর্যের। এই মেহরাজ খান তুর্যের শিরায় শিরায় তুই মিশে আছিস। তোকে ভোলা মানে আমার মৃত্যু নিশ্চিত। এই মেহরাজ খান তুর্য তোকে সেদিনই ভুলবে যেদিন তার মৃত্যু হবে, তার আগে তোকে ভোলা আমার সম্ভব না।
তোকে ভোলা মানেই এই তুর্যের মৃত্যু। একের পর এক ছবি, ভিডিও, সিঙ্গেল পিক, গ্রুপ পিক তুলতে ব্যস্ত 6 বন্ধু। কেউ কারোর থেকে যেন কম না, একের পর এক ভিডিও, ছবি তুলেই যাচ্ছে। কখনো তাদের ক্যামেরাম্যান ফারদিন, তো কখনো তানিয়া বেগম। তারা একটু এতে বিরক্ত হয়নি। তানিয়া বেগম সকলের বেশ কয়েকটা গ্রুপ পিক তুলে তিনি চলে যায়। তারপর বাকি পিক তাদের ফারদিনই তুলে দিতে শুরু করে। এর মধ্যে তো তারা শাড়ি পরে 1000বার হোঁচট খেয়ে পড়েছে। তাও সে আগে ছবি তুলবে, তারপর যা হবার হবে। বেশ অনেক সময় ছবি তোলার পর সকলেই একটু শান্ত হয়। একসাথে ছাদের উপর এক সাইডে গিয়ে ছায়ার নিচে বসে পড়ে। তিথিদের বাড়ির সাথে বিশাল বড় একটা আম গাছ আছে, যেটা একেবারে ছাদের সাথে পড়েছে এক সাইডে, যার ফলে ছাদের এক সাইডটাতে একটুও রোদ পড়ে না, গাছের পাতায় ছায়া পড়ে আছে। ছাদে বিশাল বড় একটা মাদুলি বিছানো আছে, সকলেই সেখানে গিয়েই বসে পড়ে। কিছু সময় আগে শাহনাজ বেগম সকলের উদ্দেশ্যে কিছু খাবার দিয়ে যায়। সকলে সেখানে বসে যে যার মতো যেটা পারছে নিয়ে খেতে শুরু করে। তারা পকোড়া খেতে খেতে বলে ওঠে, ছবিগুলো আমাকে পাঠিয়ে দিস হোয়াটসঅ্যাপে। আর তিথি, তুই আমার ভিডিওগুলো এডিট করে পাঠিয়ে দিস। তারার কথা শুনে তিথি আচ্ছা বলে মাথা নাড়ায়। এরপর সকলেই খোশ গল্পে মেতে ওঠে নিজেদের মধ্যে। তুর্যর গাড়ি এসে থামে তিথিদের বাড়ির সামনে। গাড়িটা এক সাইডে পার্ক করে তিথিদের বাসায় ঢুকে পড়ে। মেন দরজার কাছে আসতেই দেখতে পায় তার মা চাচিরা বসে বসে গল্প করছে, সাথে আরও 2জন অপরিচিত মহিলাও আছে। আর মাঝে মাঝে হাসির রোল পড়ছে সকলের মাঝে। তুর্য তাতে মাথা ঘামায় না, সকলের উদ্দেশ্যে ডেকে বলে ওঠে, আসতে পারি? মুহূর্তে সকলের কথা বন্ধ করে পেছন ফিরে তাকায়। শারমিন বেগম সহ 3 যা বেশ অবাক হয় তুর্যকে এখানে দেখে। শারমিন বেগম উঠে দাঁড়িয়ে বলে ওঠে, তুর্য, তুই এখানে? শারমিন বেগমের কথা শুনে তুর্য ভেতরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আমি। তারা কোথায়? তুর্যের কথায় শারমিন বেগম অবাক হয়। শাহনাজ বেগম ও তানিয়া বেগম অবাক চোখে তাকিয়ে আছে তুর্যের দিকে। বলতে গেলে তারা তুর্যকে চেনে না, তবে শারমিন তাকে তুই তুই করে বলাতে তারা বুঝতে পারছে হয়তো তুর্য তাদের চেনা কেউ। শারমিন বেগম ছেলের কথায় অবাক হয়। তুর্য শারমিন বেগমকে চুপ থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তারা কোথায়? তুর্যের কথায় পাশ থেকে প্রিয়ন্তী বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, তারা ছাদে আছে। প্রিয়ন্তী বেগমের কথায় তুর্য আর সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না। সকলের দিকে একবার তাকিয়ে হন হন করে হাঁটা দেয় সেদিকে। সকলেই গল্প করছে আর হাসছে আর পাশাপাশি খাচ্ছে। তারা চিকেন পকোড়া খাচ্ছে আর বাকিরা যে যার মতো করে সিঙ্গারা, সামোসা, নুডলস, বিস্কিট এসব খাচ্ছে। প্লেটের শেষে এক পিস পকোড়াটা তুলে যেই মুখে দিতে যাবে, অমনি তিথি সেটা কেড়ে নিয়ে উঠে দেয় দৌড়। হঠাৎ এমন আক্রমণে থতমত খেয়ে যায় তারা সহ সকলে। তারা আগামাথা কিছুই বুঝতে পারে না। পর মুহূর্তে যখন তার পকোড়ার কথা মনে পড়ে, তারা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, আমার চিকেন পকোড়া তিথির বাচ্চা। বলেই দেয় ছুট। সকলেই হাঁ করে তাকিয়ে আছে। তিথি তারাকে পেছনে আসতে দেখে দৌড়ের গতি বাড়ায়। পুরো ছাদ তারা ঘুরপাক খাচ্ছে। তিথি তড়িঘড়ি করে পকোড়াটা মুখে পুড়ে নেয়। সেটা দেখে তারা ক্ষেপে যায়। এক হাতে শাড়ি কিছুটা ওপরে উঠিয়ে দৌড়ের গতি বাড়িয়ে রাগে চিল্লিয়ে বলে ওঠে, তিথির বাচ্চা, তোর এত বড় সাহস! তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। বলেই তারা ছুটতে থাকে। তিথি সুযোগ বুঝে ছাদ থেকে নেমে পড়ে সিঁড়ি দিয়ে। তারা শাড়ি পরে দৌড়াতেই পারছে না, তাই সে পিছিয়ে আছে। সিঁড়ির দরজার কাছে কেবলই তুর্য এসে থেমেছে। এর মধ্যে তিথিকে এইভাবে ঝড়ের গতিতে দৌড়াতে দেখে তুর্য সরে যায়। তিথি, সে তো চোখ মুখ বুজে দৌড়াচ্ছে। তুর্য অবাক হয়ে সামনে তাকাতেই, এর মধ্যেই তারা এদিকে আসতেই শাড়িতে পা বেঁধে পড়ে যেতে নিতেই তড়িঘড়ি করে তুর্য তাকে ধরে ফেলে। তুর্যের হাত গিয়ে ঠেকে তারার মেয়েধীন পুরো পেট আঁকড়ে। তারার বক্ষদ্বয়ে আর তুর্যের হাতের বাহু মিশে আছে। তড়িঘড়ি করে তুর্য তাকে ধরে ফেলে। তুর্যের হাত গিয়ে ঠেকে তারার মেয়েধীন পুরো পেট আঁকড়ে। তারার বক্ষদ্বয়ে আর তুর্যের হাতের বাহু মিশে আছে। তারাকে আগলে ধরার জন্য তুর্য তারার বুক বরাবর ডান হাতের নিচ দিয়ে হাত ঠেকিয়ে পিঠ আঁকড়ে ধরে। তারা তুর্যের ওপরে সোজা হয়ে পড়ে তুর্যের হাতের স্পর্শে কেঁপে ওঠে। তারা বলিষ্ঠ হাতে শক্ত করে আঁকড়ে আছে। তারার পেট কোমরখানা আগলে আছে।
তারা পড়ে যাবার ভয়ে তুর্যের পিঠের শার্ট খামচে ধরে আছে, আর অন্য হাতে তুর্যের বাহু আঁকড়ে আছে। তারা শাড়িটা কিছুটা জর্জেট টাইপের হওয়ায় তারা পেট অনুভব করতে পারছে তুর্য। তারার বক্ষদ্বয় তুর্যের বাহুতে মিশে আছে। তুর্য তারার মুখ দেখতে পাচ্ছে না, তবে এটা বুঝতে পারছে সে জায়গায় আগলে আছে সে শাড়ি পরিহিত। তারা যখন বুঝতে পারে তার কিছু হয়নি, তখন সে চোখ খুলে তাকায়। হালকা মাথা পিছিয়ে তুর্যকে দেখতেই তারা তড়িঘড়ি করে তুর্যকে ছেড়ে দূরে সরে যায়। সব কিছু এত তাড়াতাড়ি হয় যে যেন তুর্য কোনো ঘোরের ভেতর দিয়ে যাচ্ছে। তারা তার চোখের সামনে আসতেই তুর্য পুরোপুরি থমকে যায়। চারপাশ কেমন নিস্তব্ধ আর থমকে গেছে যেন। পুরো চারপাশ যেন তার ঘুরছে। চোখ একদম তারাতে স্থির হয়ে আছে, এক পলকও যেন পড়ছে না। তার সামনে তার প্রিয়সী শাড়ি পরিহিত দাঁড়িয়ে, সাদা রঙের শাড়ি, কালো খয়েরি ব্লাউজ, কানে তার দেওয়া ডায়মন্ডের ঝুমকো, গলায় সিম্পল নেকলেস, হাতে সাদা পাথরের ডায়মন্ডের চুড়ি আর স্বর্ণের চুড়ি শারমিন বেগমের পরিয়ে দেওয়া। চুলগুলো ছাড়া, মাঝখানে সিঁথি করা, মুখে আহামরি কিছু দেওয়া হয়নি। নো মেকআপ ছাড়া সবসময় নর্মাল ফেস তার, শুধু সানস্ক্রিন ছাড়া ঠোঁটে মেরুন কালারের হালকা লিপ জেল। তুর্য তারাকে পা থেকে মাথা অবধি পরখ করছে। তারার শাড়িটা হালকা কিছুটা ফিনফিনে হওয়ায় তার বুক পেট বোঝা যাচ্ছে, যদিও ওটা দূর থেকে বোঝা সম্ভব না। অতি কাছে গিয়ে ভালোভাবে পরখ না করলে তুর্যের নেশা ধরে যাচ্ছে, চোখ মুখে কেমন ঘোর লেগে আসছে। তুর্য তারার পানে তাকিয়ে শুকনো ঢোক গিলে পুরো শরীরে কেমন শিহরণে বয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রিয়সীকে শাড়িতে দেখছে। শাড়িতে যে তার প্রিয়সীকে এত মোহনীয় লাগে সেটা তার জানা ছিল না। তুর্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তারার বেশ অস্বস্তি হচ্ছে। তারা কিছুটা মোচড়ামোচড়ি শুরু করে। তুর্য সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে যায়, এক হাত কোমরে চেপে, অন্য হাতে চুল খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তার যে আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। নিঃশ্বাস যেন তার ভারী হয়ে আসছে, এত পরিমাণ অস্বস্তি তার হচ্ছে বলার বাইরে। মনে হচ্ছে দম আটকে যাচ্ছে প্রিয়সীর রূপ দেখে। মন চাচ্ছে এখনই নিজের সব অধিকার ফলায় তারার ওপরের, তারাকে নিজের পুরো অস্তিত্বে মিশিয়ে নিতে। তুর্য জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওভাবেই ফিরে তারার দিকে না তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, 5 মিনিট, মাত্র 5 মিনিট, এর মধ্যে তুই শাড়ি পাল্টে আসবি। তুর্যের কথায় তারা অবাক হয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, আমি কেন শাড়ি পাল্টাতে যাব? তারার কথায় তুর্য রাগে গিজগিজ করে বলে ওঠে, তোকে যেটা বলেছি সেটা কর তারা, না হলে এর পরিণাম ভালো হবে না। তুই ভালো করে জানিস আমি রেগে গেলে কি করতে পারি। তাই নিজের ভালো চাইলে মাত্র 5 মিনিট সময়ে তুই এই শাড়ি চেঞ্জ করে আসবি। তুর্যের কথায় তারা ঘাবড়ে যায়। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, কিন্তু তুর্য। আর বলতে পারে না তারা। তার আগেই তুর্য বাজখাই গলায় বলে ওঠে, আমার মাথা গরম করিস না তারা, যেটা বলছি সেটা কর। আমার দেয়া 5 মিনিটের মধ্যে অলরেডি 30 সেকেন্ড পার হয়ে গেছে। তুর্যের কথায় তারা শুকনো ঢোক গেলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড় লাগায় রুমের দিকে। কারণ এই ব্যাটার তার বিশ্বাস নাই, যেভাবে রেগে আছে দেখা যাবে তাকে টুক করে গলা টিপে মেরে ফেলতে দুবার ভাববে না। তাই আপাতত এই শাড়ি পরে নাচানাচি করার থেকে শাড়ি পাল্টে বাঁচা ভালো। তারা চলে যেতেই তুর্যের সামনে ফিরে তাকায়। তুর্যের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীরের প্রতিটা রক্তকণা টকবক করছে। নেশায় মাতাল হয়ে যাচ্ছে ও দৃষ্টি ঝাপসা, মস্তিষ্ক কাজ করছে না। শুধু একটা নাম, একটা অনুভূতি, তারা। তুর্য নিজের চুল মোট করে ধরে চোখ বন্ধ করলো। তারপর গভীর তৃষ্ণার্থ, প্রায় নিয়ন্ত্রণহীন স্বরে ফিসফিস করে বলল, তুই জানিস না তারা, তুই জানিস না তুই আমার সাথে কি করেছিস। আমার ধমনীতে আগুন জ্বালিয়ে দিচ্ছিস, আমার শ্বাসের প্রতিটা স্পন্দন কাঁপিয়ে তুলছিস। তোকে ছোঁয়ার জন্য, তোকে নিজের ভেতরে গুটিয়ে নেওয়ার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠছে। তোর সাদা শাড়ির নিচে লুকিয়ে থাকা প্রতিটা ভাঁজ, তোর উন্মুক্ত গলার তীর, তোর শরীরের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আমি জানি আমি যদি তোকে একবার ছুঁই, একবার যদি তোকে নিজের পাগলামির মধ্যে ডুবিয়ে নিই, তোকে পালানোর পথ খুঁজতে হবে। তোকে হারিয়ে ফেলার ভয় আমাকে আর পেছন টানছে না। এখন শুধু তোকে পেতে চাওয়ার নেশা কাজ করছে। আমি তোর কাছে যেতে চাই, তোকে ছুঁতে চাই,
তোকে এত গভীর করে নিজের করে নিতে চাই যে তুই ছাড়া আমার অস্তিত্বটাই মুছে যায়। আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, শরীরে কাঁপছে, আমার সহ্য হচ্ছে না। তুই জানিস না আমি তোর জন্য কি পরিমাণ পাগল হয়ে আছি। একবার, মাত্র একবার যদি তুই সামনে আসিস, আমি নিজেকে আর আটকাতে পারবো না। তুই জানিস না তারা আমার কি অবস্থা করেছিস। বলেই তুর্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুর্য কিছু সময় সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে, সেখান থেকে নিচের দিকে চলে যায়। তারারা তিথির ঘরে গিয়ে তড়িঘড়ি করে শাড়ি ছেড়ে তৈরি হয়ে নেয়। ঠিক 7 মিনিটের মাথায় তারা ঝড়ের গতিতে নিচে নেমে আসে। ছাদ থেকে বাকিরাও নিচে নেমে আসে। তুর্য শাহজাহান বেগম তানিয়া বেগমের সাথে টুকটাক কথা বলছিল। তারাকে নামতে দেখে সে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আজ তাহলে আসি আন্টি, আবার অন্য একদিন আসবো। তারা চল। তুর্যের কথায় তারা আকাশ থেকে পড়ে। চল মানে সে আবার কোথায় যাবে সেটাই বুঝতে পারছে না। তারা অবাক কণ্ঠে বলে ওঠে, আমি যাব মানে আমি কোথায় যাব? তারার কথা শুনে তুর্য তীক্ষ্ণ চোখে তাকায় তারার দিকে। সঙ্গে সঙ্গে তারা ভয়ে চোখ নামিয়ে নেয়। পাশ থেকে শারমিন বেগম বলে ওঠে, হ্যাঁ, তারা তো ঠিকই বলছে, ও কোথায় যাবে? ও তো আমাদের সাথে যাবে। শারমিন বেগমের কথায় তুর্যের মেজাজ খারাপ হয়ে গেল। সে কর্কশ কণ্ঠে বলে ওঠে, না, তারা আমার সাথে যাবে, আর এক্ষুনি যাবে। বলেই সে কারোর কথায় পাত্তা না দিয়ে তারার সামনে গিয়ে তার বলিষ্ঠ হাত জোড়া দিয়ে তারার হাত খপ করে ধরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চল। বলেই তাকে নিয়ে যেতে থাকে। তারা অসহায় চোখে শারমিন বেগম ও প্রিয়ন্তী বেগমের দিকে তাকায়। সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে। শারমিন বেগম ছেলের এমন কাজে বেশ ক্ষিপ্ত। কিভাবে বড়দের সামনে কোনো কিছু না বলে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তুর্যের এমন কাণ্ডে তিথির বেশ অবাক লাগে। তুর্যের তারার উপর এমন অধিকার খাটানোটা মনেও স্বাভাবিক লাগে না। তুর্য তারাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দেয়। তারার রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এই মুহূর্তে তুর্যকে সে খুন করতে পারলে বাঁচে। এখানে সবাই কি সুন্দর আনন্দ মজা করবে, আর সে কিছুই করতে পারবে না। এটা ভেবেই তারা কান্না পাচ্ছে। তুর্য গিয়ে ড্রাইভিং সিটে বসে তারার পানে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। তারার রাগে দুঃখে এবার কান্না পাচ্ছে। তুর্য হিসেবে মাথা না ঘামিয়ে গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে পকেট থেকে ফোন বের করে কারো নাম্বারে ফোন করে। ওপাশ থেকে একবার রিং হওয়ার আগেই ফোন রিসিভ করে। তুর্য গম্ভীর কণ্ঠে ফোনের ওপাশে থাকা মানুষটির উদ্দেশ্যে বলে ওঠে, আমরা বের হয়ে গেছি, তুমি নিয়ে এসো। বলেই তুর্য ওপাশের মানুষটির কথা শোনার অপেক্ষায় থাকে না, তার আগেই ফোন কেটে দেয়। তারা আর চোখে তাকিয়ে মনে মনে বলে ওঠে, কি আনার কথা বলছে এই হিটলারটা? তারা ভাবনায় তলিয়ে পড়তেই হুট করে তুর্য ব্রেক বসায়, যার ফলে তারা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে। তুর্য তাকায় তারার দিকে। তারা বিরক্ত হয়ে সোজা হয়ে বসে তুর্যের দিকে তাকায়, তবে কিছু বলে না। শুধু তুর্য ছোট করে বলে ওঠে, নাম। বলেই তুর্য আর কিছু না বলে নিজে বেরিয়ে পড়ে। তারা হাঁ করে তাকিয়ে আছে। নামবে মানে এই মাঝ রাস্তায় সে নেমে কি করবে? তবুও যখন তুর্য বলেছে তখন তো তাকে নামতেই হবে, না হলে দেখা যাবে এইখানেই তাকে তুলে আছাড় মারবে। তারা ভয়ে ভয়ে তড়িঘড়ি করে নেমে পড়ে গাড়ি থেকে। তারা নামতেই তুর্য তারার হাত ধরে হাঁটা শুরু করে। তুর্য তারার হাত ধরতেই তারা অবাক হয়ে তাকায় হাতের দিকে। তারার কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। অবাক হয়ে তাকিয়ে আছে হাতের দিকে। পুরো শরীরে এক অদ্ভুত অনুভূতির দেখা মিলছে তার। তুর্য তারার হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে রোড পার হতে ব্যস্ত, আর অন্যদিকে তারা তার দিকে তাকাতে ব্যস্ত। তারা শীতল চোখে একবার হাতের দিকে তো একবার তুর্যর দিকে তাকাচ্ছে, যে কিনা হাত উঠিয়ে গাড়িদের ইশারা করছে আস্তে চালাতে। তুর্যের দিকে তাকিয়ে আছে তারা অবাক চোখে। রোড পার হলেও তুর্য তারার হাত ছাড়ে না। তুর্য তারাকে নিয়ে কিছু পথ হেঁটে একটা বাইকের কাছে গিয়ে থামে। বাইকটার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তুর্য সেদিকে গিয়ে থামে লোকটার সামনে। তারা তাকায় সেই দিকে। তুর্যকে দেখে লোকটি সালাম দিয়ে বাইকটার চাবি বাড়িয়ে দেয়। তুর্য চাবিটি হাতে নিয়ে হালকা হেসে বলে ওঠে, ধন্যবাদ আপনাকে। তুর্যের কথায় লোকটি মৃদু হাসে। তুর্য ফের বলে ওঠে, ওপারে আমার গাড়িটা রাখা আছে, গাড়ির ভেতরেই চাবি রেখে এসেছি। এটা একটু আমার অ্যাড্রেস অনুযায়ী তারাকুঞ্জে রেখে আসবেন।
লোকটি তুর্যের কথায় মাথা নাড়িয়ে ছোট করে বলে ওঠে। বলেই লোকটি বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তারা বাইকটার দিকে তাকায়। বাইকটা কালোর মাঝে ব্লু কালারের, অসম্ভব সুন্দর। বাইকটা দেখে মনে হচ্ছে বেশ দামি বাইকটা। তারা অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে, তো একবার বাইকের দিকে। তুর্য তারাকে এভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তাকিয়ে না থেকে চল। তুর্যের কথা তারা আমতা আমতা করে বলে ওঠে, না মানে তুর্য ভাইয়া বাইকটা কার? তারার কথায় তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে দেখে কি তোর ফকির মনে হয় যে আমি অন্যের বাইক নিয়ে ঘুরবো? তুর্যের কথায় তারা তড়িঘড়ি করে বলে ওঠে, না মানে তুর্য ভাইয়া বাইকটা কার? না না না, আমি তা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে ওই লোকটা আপনাকে বাইকের চাবি দিল, তো তাই আর কি জিজ্ঞেস করলাম বাইকটা কার, আর কিছু না। তারার কথায় তুর্য তারার হাত ছেড়ে বাইকের কাছে যেতে যেতে বলে ওঠে, এটা আমার বাইক, এবার এসে বস। বলেই তুর্য বাইকে গিয়ে বসে পড়ে। তারা হাঁ করে তাকিয়ে আছে। তুর্যের বাইক মানে তুর্যের বাইকও আছে? কই, সে তো জানতো না। সে তো শুধু তুর্যের গাড়ি দেখেছে, বাইক তো দেখেনি। তাহলে বাইকটা এলো কোথা থেকে? আর যখন বাইকটা তুর্যের, তাহলে এতদিন তার চোখে কেন পড়েনি? তুর্য তারাকে আকাশ পাতাল ভাবতে দেখে রাম ধমক দিয়ে বলে ওঠে, এমন আকাশ পাতাল ভাবছিস শুনি? তুই বাইকে উঠবি নাকি তোকে এই মাঝ রাস্তায় ফেলে আমি চলে যাব, কোনটা? তুর্যের ধমক শুনে তারা কেঁপে ওঠে, তড়িঘড়ি করে বলে ওঠে, না না না, আমি আসছি। বলেই ছুটে বাইকের কাছে যায়। তারা বাইকের কাছে গিয়ে উঠতে নিলে তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমায় ধরে ওঠ, না হলে পড়ে যাবি। তুর্যের কথায় তারা তাকায় তুর্যের দিকে। তো একবার তুর্যের কাঁধের দিকে কাঁপা কাঁপা হাতে তুর্যের কাঁধে হাত রাখে তারা। শরীরে কিছুটা ভর দিয়ে উঠে বসে বাইকে। তারা উঠে বসতেই তুর্য নিজের হেলমেটটা তারার দিকে এগিয়ে দেয়, কারণ এখানে মাত্র একটাই হেলমেট, তাই সে তারাকে সেটা দিয়ে দেয়। তারা হেলমেট থেকে তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি পারবেন না? তারার কথায় তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সেটা তোকে চিন্তা করতে হবে না, হেলমেটটা পরে নে, আমার হেলমেটের প্রয়োজন পড়বে না। তুর্যের কথায় তারা আর কথা না বাড়িয়ে হেলমেটটা পরে নেয়, কারণ এর সাথে ভালো কথা বলা মানেই ঝাড়ি খাওয়া, যেটা তার খাওয়ার ইচ্ছে নেই। তারা হেলমেট পরতেই তুর্য বলে ওঠে, ঠিকভাবে বসেছিস? তারার কথায় তুর্য মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ। তুর্য তারার উত্তর শুনে বাইক স্টার্ট দেয়। সঙ্গে সঙ্গে তারা ভয়ে তুর্যের পেট আঁকড়ে ধরে, তার কারণ সে জীবনের প্রথম বাইকে উঠেছে। যেমন এক্সাইটেড লাগছে, তার থেকে বেশি ভয় লাগছে। তারা কিছুটা তুর্যের কাছে গিয়ে মিশে তুর্যের পিঠের সাথে ঘেঁষে বসে। তুর্যের পেট শক্ত করে আঁকড়ে ধরে, যেটা দেখে তুর্য বাঁকা হাসে। তুর্য বাইক চালাতে চালাতে বলে ওঠে, কোথায় যাবি? তুর্যের কথায় আগা মাথা না বুঝে তারা বলে ওঠে, তারার কথায় তুর্য দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে ওঠে, তোর মাথা ইডিয়েট! তোকে কি আমি এমনি এমনি ইডিয়েট বলি নাকি? বলতে চেয়েছি এখন কোথায় যেতে চাস? বাইকে করেই শহর ঘুরবি নাকি কোনো নির্দিষ্ট জায়গায় যেতে চাস, কোনটা? তুর্যের কথা বুঝতে পেরে তারা মনে মনে বলে ওঠে, এই ব্রিটিশ বান্দর আমাকে ঘোরাতে চাচ্ছে। বাহ, কি কপাল আমার। তারা আজ তুই কার মুখ দেখে উঠেছিলি রে? তারার ভাবনার মাঝে তুর্য রাম ধমক দিয়ে বলে ওঠে, কি হলো বলছিস না কেন? আবার কি ভাবতে বসে গেলি? তুর্যের ধমক শুনে তারা তড়িঘড়ি করে বলে ওঠে, আমি আগে বাইকে করে ঘুরতে চাই ভাইয়া। তারার কথায় তুর্য আর কিছু বলে না, চুপচাপ বাইক চালাতে থাকে। তারাও আর কোনো কথা বাড়ায় না। তুর্য বাইক চালিয়ে শহরের কোলাহলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। পাশে বসে আছে তারা। চারপাশের দৃশ্যগুলো দ্রুত বদলে যাচ্ছে। এক ফাঁকে তারা রাস্তায় চোখ বুলিয়ে নেয়। সড়কের একপাশে মানুষে গিজগিজ করছে, কেউ দ্রুত পায়ে হাঁটছে, কেউ বা হাঁটতে হাঁটতে গল্পে ডুবে আছে। কিছু মুখে ক্লান্তি, কিছু মুখে উৎফুল্লতা। পথচারীদের মাঝে এক একটা গল্প লুকিয়ে আছে, যেন সবাই ব্যস্ত জীবনের ভিন্ন ভিন্ন অধ্যায় পার করছে। হাতে হাত ধরে পাশাপাশি হেঁটে যাচ্ছে কিছু তরুণ তরুণী। কেউ কেউ হাসছে, কেউ একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো চোখে লাজুক প্রেম, কারো চোখে গভীর টান। কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছে, যেন ব্যস্ত শহরের মধ্যে
ছোট্ট একটা ফাঁকা জায়গা খুঁজে পেয়েছে নিজেদের জন্য। রিকশায় বসে থাকা এক মেয়ে মাথা রেখেছে তার সঙ্গীর কাঁধে, চোখ বুজে রেখেছে, যেন পুরো পৃথিবীটা ভুলে গিয়ে কেবল এই মুহূর্তটাকে উপভোগ করতে চায়। তার পাশে বসা ছেলেটির চোখেও প্রশান্তির ছাপ। সে আলতো করে মেয়েটির চুলে হাত বুলিয়ে দিচ্ছে, যেন এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। রাস্তার একপাশে এক বৃদ্ধ দম্পতি ধীর গতিতে হাঁটছে। বৃদ্ধ লোকটি সাবধানে স্ত্রীকে আগলে রেখেছে, যেন শত বছরের অভ্যাস এখনো বদলায়নি। একটু দূরে এক ছোট্ট ছেলে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছে, মাঝে মধ্যে লাফিয়ে উঠছে আনন্দে। গাড়ির হর্ন, মানুষের কোলাহল, দোকানিদের হাঁকডাক, সব মিলিয়ে শহরটা যেন এক বিশাল ক্যানভাস, যেখানে প্রতিটি মানুষ এক একটা চরিত্র, এক একটা গল্প। তারা চারপাশের দৃশ্যগুলো দেখে একরকম মুগ্ধ হয়ে যায়। এই ব্যস্ত শহরের ভিড়ের মাঝেও ভালোবাসার কত রং ছড়িয়ে আছে। তুর্য কোনো কথা বলে না, শুধু বাইক চালিয়ে যায়। রাস্তাটা শেষ হলে সামনে অপেক্ষা করছে নির্জনতার এক টুকরো স্বর্গ, যেখানে কেবল থাকবে দুইজনের নিঃশব্দ অনুভূতি আর একরাশ মুক্ত বাতাস। শহরের কোলাহল থেকে একটু একটু করে বেরিয়ে আসছে তুর্য আর তারা। পেছনে পড়ে যাচ্ছে অসংখ্য গাড়ির হর্ন, রিকশার টুংটাং শব্দ, মানুষের ব্যস্ত হাঁটাচলা, পথের ধারে দাঁড়িয়ে থাকা চায়ের দোকানের গল্প গুজব, রাস্তার ধারে বসে থাকা কিছু মানুষের ক্লান্ত দৃষ্টি, আবার কিছু প্রেমিক প্রেমিকার চোখে ভালো লাগার ঝিলিক, সব একে একে মিলিয়ে যাচ্ছে। তুর্য বাইক চালিয়ে এগিয়ে যেতে থাকে, আর শহরের ব্যস্ততা যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসে। গাড়ির ভিড় কমে আসে, পথচারীরা কমতে শুরু করে, আর রাস্তার শব্দগুলো কেমন যেন স্থিমিত হয়ে আসে। ধীরে ধীরে বাইকটা প্রবেশ করে এক অদ্ভুত শান্ত নির্জন রাস্তায়। চারপাশে শুধু পিচঢালা রাস্তা, দুপাশে সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছের শাখাগুলো একে অপরের সাথে মিলেমিশে তৈরি করেছে সবুজের এক ছাদ, যেখানে সূর্যের আলো ফিল্টার হয়ে হালকা সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। কিছু জায়গায় গাছের ছায়া পুরো রাস্তা ঢেকে ফেলেছে, আবার কোথাও কোথাও রোদের আলোকটা পিছের উপর ছিটকে পড়ছে, যেন প্রকৃতি নিজেই এক অপার্থিব সৌন্দর্যে সাজিয়ে রেখেছে। বাতাসটা বদলে গেছে, এখন আর শহরের ধোয়া ময়লার ভারী গন্ধ নেই, বরং একটা নির্মল সতেজতা আছে। গাছের পাতাগুলো বাতাসের সাথে মৃদু দুলছে, মাঝে মাঝে হালকা শব্দ তুলে, যেন নিস্তব্ধতার মাঝেও একটা কোমল সঙ্গীত বাজিয়ে চলেছে। দূরে কোথাও একপাল পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে, তাদের ডাক শুনে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব একটা ভাষা আছে, যা এই পথে এসে সত্যি অনুভব করা যায়। রাস্তার পাশে বিশাল সব গাছের সারি, তাদের নিচে পড়ে থাকা শুকনো পাতার স্তূপ, কোথাও কোথাও পথের ধারে ঘাসের নরম গালিচা। রাস্তার এই নিস্তব্ধতা, এই গভীর শান্তি যেন এক অদৃশ্য শক্তিতে চারপাশকে ঘিরে রেখেছে, যা শহরের ব্যস্ত জীবনের সম্পূর্ণ বিপরীত। তুর্য বাইক চালিয়ে যেতে থাকে, আর তারা চুপচাপ চারপাশের এই সৌন্দর্য উপভোগ করতে থাকে। দুজনের কেউই কোনো কথা বলছে না, শুধু প্রকৃতির শীতল পরশ গায়ে মেখে নিচ্ছে। এই নিস্তব্ধ পথের গভীরতায় হারিয়ে যাচ্ছে। তারা কিছু একটা ভেবে হেলমেট খুলে নেয়। তুর্যের হাতের নিচ দিয়ে হেলমেটটা বাইকের হ্যান্ডেলে রাখে। তা দেখে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, হেলমেট খুলেছিস কেন? তুর্যের কথায় তারা সোজাসাপটা উত্তর দিয়ে বলে ওঠে, এটা পরে থাকলে আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না। তারার কথায় তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, তাও তুই হেলমেট পরবি। তুর্যের কথায় তারা মলিন কণ্ঠে বলে ওঠে, প্লিজ ভাইয়া একটু, আমি আবার কিছু সময় পর পরে নিব। তারা এমন আকুতি কণ্ঠে বলা কথায় তুর্য আর কথা বাড়ায় না। তা দেখে তারার মুখে হাসি ফোটে। তারা এবার মন চায় চারপাশটা উপভোগ করছে, কিন্তু এভাবেও যেন সে শান্তি পাচ্ছে না। তাই হুট করেই সে তুর্যর দুই কাঁধে ভর দিয়ে বসা থেকে উঠে পড়ে। তা দেখে তুর্য তড়িঘড়ি করে ভারার্ত কণ্ঠে বলে ওঠে, কি করছিস এটা তারা? তুই পড়ে যাবি তো। তারা হাসি মুখে জোরে বলে ওঠে, আমার কিছু হবে না তুর্য ভাইয়া, আমি তোমাকে ধরে আছি, তুমি চিন্তা করো না, আমাকে বরং এই সময়টা একটু উপভোগ করতে দাও।
তারার কথায় তুর্য বাইকের গতি একটু কমিয়ে আনে যাতে তারার কিছু না হয়। তুর্য কেবল আজ তারার ইশারা করা পুতুল মাত্র। আজ তারা যা বলবে তুর্য তাই শুনবে, সেই পণই যেন করেছে সে। তুর্য বাইক চালাতে চালাতে লুকিয়ে গ্লাসে তাকায়। তারা চারপাশে তাকিয়ে আছে, খোলা চুলগুলো বাতাসের তালে তালে উড়ে বেড়াচ্ছে, মুখে তার প্রাণ খোলা হাসি। তারা দু চোখ বন্ধ করে নেয়, চোখ মনে করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তার আজ প্রথমবার মনে হচ্ছে যেন সে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। এর থেকে শান্তি আর তার কি হতে পারে? তুর্য তার প্রিয়সের মুখে হাসি দেখে তার প্রাণ জুড়িয়ে যায়। তারা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়।